আজকের এই ব্লগটি আমার কাছে খুব স্পেশাল, বিশেষ করে বাঙালিদের কাছে। আজকের পর্বের সাথে বাঙালির ইতিহাসের সামান্য হলেও কানেকশন থাকবে। তো তোমরা সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, একটু হলেও নস্টালজিক ফিল করবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে যেখানে যাচ্ছি তা বিখ্যাত সিংকোনা প্ল্যান্টেশন এবং অর্কিড গার্ডেনের জন্য। এছাড়া এখানকার কি অ্যাট্রাকশন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাক্তন বাসভবন, যা বর্তমানে রবীন্দ্রভবন মিউজিয়াম নামে পরিচিত। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকের গন্তব্য মংপু। এই জায়গাটির বিশেষত্ব হলো কবিগুরু জীবনের শেষ 3টি বছরের বেশ কিছুটা সময় এই মংপুতে কাটিয়েছিলেন। আচ্ছা, সেই সব তথ্য নিয়ে একটু পরে আসছি। এখন এই জায়গাটি সম্পর্কে বলে রাখি। সত্যি বলতে এই জায়গাটি ইটসেলফ অত্যন্ত সুন্দর, শান্ত এবং নিলিবিলি। যদি সাহিত্যের ভাষায় বলি তাহলে মায়াবী। এই রবীন্দ্র ভবনে ঢোকার ঠিক বাঁদিকে একটি ট্রি হাউস দেখতে পাবে, যা অত্যন্ত সুন্দর। এরপরে বাঁদিকে আছে কবিগুরুর সুন্দর একটি মূর্তি। সত্যি বলতে মেন গেট থেকে মিউজিয়ামের গেট পর্যন্ত পুরো রাস্তাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন গাছ দিয়ে সাজানো, যেন কেউ সুনিপুণ তুলির টানে অতি যত্ন সহকারে এই ছবিটি এঁকেছে। আর এখন বুঝতে পারছি কেন রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটি বেছে নিয়েছিলেন। এই সুন্দর মনোরম দৃশ্য তো আছেই, যা দু চোখ ভরিয়ে দিচ্ছে। তার সাথে ভাবতেই অবাক লাগছে যে রাস্তায় আমি এই মুহূর্তে হাঁটছি, কোনো এক সময় হয়তো কবিগুরু এই রাস্তাতেই পায়চারি করতে করতে নতুন কিছু সৃষ্টি করেছেন। সত্যি বলতে এ এক আলাদা অনুভূতি। তোমরা যদি কখনো শিটংয়ের প্ল্যান করো, এই জায়গাটি কিন্তু স্কিপ করো না। এখানে বলে রাখা ভালো, দ্বিতীয় গেট দিয়ে ঢুকে ডান হাতে টিকিট কাউন্টার মিউজিয়ামের জন্য। বাকি পার্কে ঘোরার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এটা কিন্তু বেশ ভালো। যারা মিউজিয়ামে যাবে তারা টিকিট কাটবে এবং যারা শুধুমাত্র পার্কে ঘুরবে তাদের টিকিট কাটার কোনো দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মংপুতে আসেন 1938 সালের 21শে মে। এই সময় ওনার বয়স ছিল প্রায় 77 বছর এবং শারীরিকভাবে উনি একটু দুর্বল হয়ে পড়েছিলেন। তাই ডক্টরের পরামর্শে পাহাড়ের শান্ত পরিবেশে বিশ্রাম নিতে তিনি আসেন মংপুতে। এরপর 1939 সালে এবং শেষবারের মতো 1940 সালে এসেছিলেন এই মংপুতে। এবং সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো এই মংপুতেই ওনার জীবনের শেষ জন্মদিনটি পালন করা হয়। সেই জন্যই এই জায়গাটির মাহাত্ম্য অন্য রকমের। আর এই মংপুতে বসেই কবি সৃষ্টি করেছেন ছেলেবেলা, শেষ কথা, নবজাতক, জন্মদিন, বাংলা ভাষার পরিচয়, গিরিবাস, মংপু, আকাশপ্রদীপ, সরাই, যা বাংলা সাহিত্যকে আরও বেশি করে ভরিয়ে তুলেছে। 1941 সালে কবিগুরুর মৃত্যুর পর 1944 সালে এই বাড়িটিকে রবীন্দ্র স্মৃতি ভবন হিসাবে চিহ্নিত করা হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটি সংরক্ষিত করা হয়। এই মিউজিয়ামে আছে কবির ব্যবহৃত আসবাবপত্র, হাতে লেখা কিছু চিঠি, পাণ্ডুলিপি, কিছু মূল্যবান ফটোগ্রাফ, কবিগুরুর হাতে আঁকা কিছু ছবি এবং মংপুতে কাটানোর কিছু মুহূর্ত, যেটা ফ্রেমবন্দি করা রয়েছে। এখানে বলে রাখা ভালো, মিউজিয়ামের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর একটা কথা, এই জায়গাটি কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে। যারা সাহিত্যপ্রেমী এবং রবীন্দ্রনাথকে মনে প্রাণে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা। তাহলে বুঝতে পারছো প্রকৃতির কাছে যাওয়া কতটা দরকার। স্বয়ং কবিগুরু এই প্রকৃতির মোহ কাটাতে পারেনি, আর আমরা তাই বলি, সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ো প্রকৃতির মাঝে সময় কাটাতে। দেখবে মন সতেজ হয়ে উঠবে। এই ছিল আমাদের আজকের সফর মংপু, কবিগুরুর শেষ পাহাড়ি ঠিকানা। আজকের মতো বিদায়। দেখা হবে আবার আরও একটি নতুন গল্প নিয়ে, নতুন পথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিযায়ী ব্লগসকে সঙ্গে রেখো।